কথায় গানে মনে মনে সুরে সুরে সবখানে কথায় গানে সুরে সুরে। নমস্কার, সকলকে আন্তরিক শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি কথায় গানে অনুষ্ঠানে। ছোট ছোট অক্ষর জুড়ে যেমন তৈরি হয় এক একটি শব্দ, আর সেই শব্দ জুড়ে তৈরি হয় এক একটি গানের পংক্তি। তাতে সুরারোপ করলে বদলে যেতে পারে শব্দের মানে, তৈরি হয় এক অন্য পৃথিবীর, যে পৃথিবীতে নেই দারিদ্রতার কোনো সংঘাত, নেই কলুষতার আবহ, নেই কোনো পাক। আর সেই পৃথিবী তো সঙ্গীতের পৃথিবী, আর এই সঙ্গীতের পৃথিবী মানুষের চির আকাঙ্ক্ষিত। আমাদের এই কথায় গানে অনুষ্ঠানটি সঙ্গীতের এই পৃথিবী নিয়েই সাজানো, যেখানে রয়েছে কিছু জানা অজানা কথা, সেই সঙ্গে কিছু চেনা অচেনা সুর। আজকের কথায় গানে অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী হিসেবে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এ রাজ্যের অত্যন্ত গুণী এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী নিতা গোস্বামী। নমস্কার নিতাদি, অনেক অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে তোমাকে। ভালো আছো তুমি? ভালো, একদম ভালো। আসলে আমরা বাংলা গানের বিভিন্ন আঙ্গিক নিয়ে কথায় গানে অনুষ্ঠান করে থাকি। আজকের অনুষ্ঠানে তোমায় পাওয়া বলে বিশেষ কিছু গানের আবদারও কিন্তু রয়েছে। সেখানে রবি ঠাকুর থাকছে, সেখানে দ্বিজেন্দ্র গীতি শুনবো, অতুল প্রসাদী শুনবো, রজনীকান্তের গান শুনবো। এই সমস্ত কবিদের গান নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান সাজানো হয়েছে। আমরা শুরু করব কোন কবির গান দিয়ে? অবশ্যই বিশ্বকবির গান, কবিগুরুর গান দিয়ে, রবি ঠাকুরের গান দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি।
কি ভালো লাগলো শুনতে। আসলে এরকম, গানটাই আসলে কি বহুশ্রুত রবীন্দ্রসঙ্গীত যতগুলো রয়েছে, রক্তগরবী নাটকের গান, বহুশ্রুত গান। হ্যাঁ, বহুশ্রুত রবীন্দ্রসঙ্গীতের মধ্যে এই গানটি ভীষণ মানে সকলেই যেন গুনগুন করতে ভালোবাসে। নিশ্চয়ই, সঙ্গে সঙ্গে আমার মনে হয় আজকে যখন তুমি করছিলে, আমাদের যারা শ্রোতা বন্ধুরা রয়েছেন, দর্শক বন্ধুরা রয়েছেন, তারা নিশ্চয়ই এই গানটা মনে মনে গুনগুন করছিলেন। আমরা একটা কথা সকলেই জানি নিতাদি, যে রবি ঠাকুরের গানে কথা এবং সুর যুগ্ম উপাদানে তৈরি, সুতরাং তার রসাস্বাদন যদি করতে হয় তাহলে দুটোকেই সমানভাবে করতে হয়। আর বাণী প্রধান গান তো, সুতরাং বাণীর ওপরে খুব মানে জোর দিতে লাগে। বাণীটা কি, ওই অনুভূতিটা মানে বাণীটাকে ভিতরে নিয়ে প্রেজেন্ট করতে লাগে। ঠিক ঠিক, তাই তাই। অন্য গান বলছি না, অন্য গান তো ঠিক আছে, কিন্তু যেহেতু রবীন্দ্রনাথের মানে এই সুরটা এখানে বাধা, আমরা এটার থেকে বেরোতে পারছি না, সুতরাং বাণীটার উপরেই আমাদের মানে আমরা এক্সপ্রেশনটা দিতে পারি আর কি। আর সঠিকভাবে যদি শিল্পী সেটা শ্রোতৃমণ্ডলীর সামনে সেটা উপস্থাপন করতে পারে, তখন আমার মনে হয় যে একালের রবি ঠাকুর আর সেকালের রবি ঠাকুর এরকম বলে কোনো ফারাক থাকে না, এটা কখনোই হতে পারে না। আমরা অনুষ্ঠানের শুরুটা করেছিলাম বিশ্বকবিকে নিয়ে, আর সেই সঙ্গে দর্শক বন্ধুদের বলবো, আমাদের যন্ত্রানুর সঙ্গে শিল্পীরা যারা আজকে অনুষ্ঠানে সহযোগিতা করছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বাদিকে রয়েছে কিবোর্ডে সহযোগিতা করার জন্য জয়ন্ত মুখার্জি, সকলের প্রিয় শুভদা, নমস্কার। শোভম সূত্রধর রয়েছে গিটারে সহযোগিতা করার জন্য, শোভম স্বাগত তোমাকেও। আমার ডান দিকে রয়েছে তমাল দাস, আর আমার প্রিয় খোলটা নিয়ে বসে আছে তমাল, অনেক অনেক স্বাগত তোমায়। তবলায় সহযোগিতা করবে তমাল। ডক্টর কিশোর ভট্টাচার্য রয়েছে অক্টোপেডে সহযোগিতা করার জন্য, নমস্কার, স্বাগত তোমাকে কিশোর। আমরা এর পরের গানে যাব, আর সেখানে যাওয়ার আগে আমি আমার যেটা মোটামুটি ভালো লাগে সেই জায়গা থেকে বলবো যে অতুল প্রসাদের গানের সঙ্গে রাগ প্রধান অঙ্গের গানের একটা বিশাল সম্পর্ক রয়েছে, কারণ উনি তো লখনৌতে থাকতেন, তো ওইখান থেকে মানে সবসময় মানুষের এক জায়গায় মানে থাকছেন, চলছেন যেই জায়গাটার মধ্যে, ওইখানের ওই সুরগুলি ওনার কানে বাজত। আচ্ছা, তারপর উনি প্রথম মানে ঠুংরি অঙ্গের গান, প্রায় অন্য রাগাশ্রয়ী গান উনি করলেন অতুল প্রসাদ সেন। আমরা যতটুকুনি জানি যে এই যে কিছুক্ষণ আগে রবি ঠাকুরের গান শুনলাম, বিশ্বকবির গান ধ্রুপদাঙ্গিকে গ্রথিত হয়ে থাকে, আর অতুল প্রসাদী গান মূলত ঠুমরি অঙ্গের, হ্যাঁ সব গান না, মানে যেগুলো রাগ প্রধান সেগুলোর মধ্যে হতে পারে। বলতে পারি বাংলাদেশে আধুনিক রাগ প্রধান অঙ্গের গানের সার্থক স্রষ্টা ছিলেন অতুল প্রসাদ, আর যারা কাব্যরসে সমৃদ্ধ রবি ঠাকুরের সুরকে গ্রহণ করেছেন ভালোবেসে, তারাই কিন্তু বেশ আদর করে যত্ন করে এই রাগ প্রধান অঙ্গের অতুল প্রসাদী গানগুলোকেও সমানভাবে গ্রহণ করেছেন, তাই না নিতাদি? শুনবো অতুল প্রসাদী গান একটা। একদম।
কাজে একই হেলা, সারা বেলা গাঁথু মালা, ঘরের কাজে একই হেলা, ছলনা করি আনুগা গরি, ছলনা করি ছলনা করি আনুগা গরি, কার লাগি বলো অবেলা, কার লাগি বলো অবেলা, কার লাগি বলো অবেলা, এ তুমি বসি নদী কূলে একলা, এ তুমি বসি নদী কূলে একলা, কার লাগি এত উতলা, কার লাগি এত উতলা, এ তুমি বসি নদী কূলে একলা, এ তুমি বসি নদী কূলে একলা, কার লাগি এত উতলা, এ তুমি বসি নদী কূলে একলা, এ তুমি বসি নদী কূলে একলা। আহা, কি যে এই ভালো গান, লাগলো। এই গানটির একটু গল্প আছে। আচ্ছা। মানে উত্তর প্রসাদ সেন নৌকা করে যাচ্ছিলেন অফিসের কাজে কিছু, তো ওই হঠাৎ করে উনি দেখলেন নদীর পাড়ে একটি মেয়ে মানে এরকমভাবে আনমনা হয়ে বসে আছে, তখন উনি এই গানটা লিখলেন। আচ্ছা, প্রেক্ষাপট জানতে ভীষণ ভালো লাগে। প্রত্যেকটা গানের পেছনেই কিছু না কিছু প্রেক্ষাপট আছে, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু সবকটা হয়তো আমাদের জানা থাকে না। না, না, না। কিন্তু এরকম তুমি কি সুন্দর গল্প করে বললে যে যে এই গানটার পেছনের কথাগুলো, গল্পগুলো শুনে বেশ ভালো লাগলো। এবারে আমাদের জানতে ইচ্ছে করছে তোমার সাংগীতিক জীবন। মানে আমি বলছিলাম যে একেবারে ছোট্টবেলা থেকে যদি বলি সঙ্গীতে হাতে করি কার হাতে? মানে আসলে আমাদের বাড়িটা মিউজিক্যাল মানে ফ্যামিলি, আমাদের ফ্যামিলিটা তো আমার বাবা মা সবাই গান করতেন। বাবা তো তবলা বাজিয়ে বাজিয়ে গান করতেন, মা তো আমার ভাই বোন আমরা সবাই গান করতাম। আর আমি অনেক ছোট, আমার দিদিদের থেকে আমি অনেক ছোট। আমি তখন শুনতাম। আসলে তো আমাদের কানটা হচ্ছে বড় শিক্ষা। হ্যাঁ, তো ওই বাবা মা যে আমার দিদি মেজদিকে গান শেখাতেন, তখন ওদেরকে যা শেখাতেন আমি তাই শিখতাম। আর ওই ওদেরকেও যা রেয়াজ টেয়াজ করাতেন সেগুলিই আমি শুনতাম। আমি কিন্তু মানে এমনি শুধু গলায় সারে গামা পাধানিসা, আমি হারমোনিয়াম নিচ্ছি না কিন্তু তখন, কিন্তু তখন থেকেই আমার বাড়িতেই আমার প্রথম মানে সাংগীতিক পরিমণ্ডলেই বেড়ে ওঠা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর তারপর আমাদের গুরু সমীরকান্তি দাস স্যার আর ননীগোপাল চক্রবর্তী স্যার, ওনাদের সান্নিধ্যে এসেছি, ওনাদের কাছ থেকে শিক্ষা নিয়েছি পরবর্তী সময় আর কি। ক্লাসিক্যাল এবং রবি ঠাকুরের গান বা অন্যান্য কবিদের গান। অন্যান্য কবিদের গানটা আসলে ওইটা আমি নিজের ভালোবাসার থেকে ওইটা করেছি আর কি। আচ্ছা, হ্যাঁ, ওইটা আমার খুব ভালো লাগতো এই সাবজেক্টটা। উত্তর প্রসাদের গান, রজনীকান্তের এই গানগুলি যখন আমরা রেডিওতে শুনতাম আগে, তো এই গান রবীন্দ্রসঙ্গীত তো ভালো, ক্লাসিক্যাল ঠিক আছে, কিন্তু ওই গানগুলির প্রতি আমার একটা আকর্ষণ জন্মায় তখন থেকে, ছোটবেলা থেকে। আর তখন তো আমরা খুব রেডিও শুনতাম, রেডিওর গান তখন ভীষণ মানে ওই একটাই মনে হয় ছিল একটা বিশেষ আকর্ষণের জায়গা। হ্যাঁ হ্যাঁ, সেই কবিদের গানই বলো, নতুন কোনো বাংলা গানই বলো, এবং যে কোনো গানই মানে এক লাইন হলেও বলে দিতে পারবো আর কি। একদম তাই। তো ওই এইভাবেই ওই এই মানে এই উত্তর প্রসাদের, রজনীকান্ত দ্বিজার এইসব গানে, ওনাদের গানের আমার এইভাবেই আকর্ষণটা জন্মায়। আচ্ছা, আমরা একটু আগে তুমি রজনীকান্তের গানের কথা বলছিলে, তা আমি যত রজনীকান্তের গান শুনেছি তাতে মনে হয়েছে বারবার যে রামপ্রসাদী ভক্তি তত্ত্ব যেটাকে বলি আমরা, ওই ভক্তি রসে যে তার সুর ছিল তা তো বটেই,
কিন্তু কান্তকবির গানে বিশেষ বিষয়বস্তুটা মূলত আধ্যাত্মিক ছিল। আধ্যাত্মিক, তার একদম। বাইরে কি কোনো কান্তকবির গান ছিল? আমি ওই দুটো প্রেম পর্যায়ের গান উনি করেছিলেন, আর আচ্ছা। সব আধ্যাত্মিক। আচ্ছা, হ্যাঁ, দেশাত্মবোধক আছে, 2-3টা দেশাত্মবোধক আছে, যেমন মায়ের দেয়া মোটা কাপড়, আমরা এটা খুবই পপুলার গান, খুবই জনপ্রিয় গান। এরকম 2-3টা আছে। আমরা নেহাত গরিব, আমরা নেহাত ছোট, মানে সেই স্বদেশের সময়ের গান। আর প্রেম পর্যায়ের গানটা একটা খুবই মানে পরিচিত গান আছে, স্বপনে তাহারে কুড়াইয়ে পেয়েছি, ভীষণ পপুলার। তো এরকম 2টা গান আছে। আজকে একটা রজনীকান্তের গান শুনি তোমার কাছে। আচ্ছা, রজনীকান্ত না, আমি যেহেতু মানে আধ্যাত্মিক পূজা পর্যায়ে, আমি একটা পূজা পর্যায়ের গান। আচ্ছা, তারপরে কিন্তু আমার একটা অনুরোধ আছে, আচ্ছা সেটা কিন্তু শোনাতে হবে। একদম একদম, ঠিক আছে। আমি অকৃতি আধু বলেও তো কিছু কাম করে মোরে দাওনি, যা দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু নাওনি। আমি অকৃতি অধু বলেও তো কিছু কাম করে মোরে দাওনি, যা দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া, যা দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু নাওনি। আমি অকৃতি অধু বলেও তো কিছু কাম করে মোরে দাওনি। তব আশিস কুসুম ধরি নাই শিরে, পায়ে দোলে গেছি চাহি নাই ফিরে। আশিস কুসুম ধরি নাই শিরে, পায়ে দোলে গেছি চাহি নাই ফিরে। তবু দয়া করে কেবলি দিয়েছ প্রতিদান কিছু চাওনি। আমি অকৃতি অধু বলেও তো কিছু কাম করে মোরে দাওনি। আমি ছুটিয়া বেড়াই, জানি না কি আসে, সুধা পান করে মরি গোপী আসে। ছুটিয়া বেড়াই, জানি না কি আসে, সুধা পান করে মরি গোপী আসে। তবু যাহা চাই সকলে পেয়েছি, তুমি তো কিছু পাওনি। আমায় রাখিতে চাও গো বাঁধনে আটিয়া, শতবার যাই বাঁধন কাটিয়া। রাখিতে চাও গো বাঁধনে আটিয়া, শতবার যাই বাঁধন কাটিয়া। ভাবি ছেড়ে গেছ, ফিরে চেয়ে দেখি এক পাও ছেড়ে যাওনি। আমি অকৃতি অধু বলেও তো কিছু কাম করে
ফিরেও তো কিছু নাওনি, আমি অপ্রীতি আধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি। চমৎকার। রজনীকান্তের গান আমার মনে হয় আমি লাস্ট কবে শুনেছিলাম ভুলেই গেছি, অনেক মানে কম গাওয়া হয় না কম দিদি? দেখবে তুমি রবি ঠাকুরের গান, কাজী নজরুল ইসলামের গান আমরা যতটা গাই বা শুনি, সেক্ষেত্রে দ্বিজেন্দ্র গীতি, অতুল প্রসাদী কিংবা রজনীকান্তের গান তার থেকে তুলনায় অনেক কম হয়, সেটা স্বীকার করতে কোনো দ্বিধা নেই, এটা ঠিক তাই না? এটা ঠিক। সেই জায়গায় আজকে কথায় গানের অনুষ্ঠানে এত সুন্দর একটা আয়োজন, যেখানে এ ধরনের গানগুলো আমরা শুনতে পাচ্ছি, বা আমরা শ্রোতা বন্ধু যারা রয়েছেন, দর্শক বন্ধু যারা রয়েছেন, তাদেরকে শোনাতে পাচ্ছি। আমারও ভালো লাগছে, এটা কিন্তু ভীষণ ভালো লাগছে। আর তুমি এত সুন্দর করে গাইছো না, সত্যি মানে মন প্রাণ ভরে যাচ্ছে একেবারে। আবারও আমি বলেছিলাম যে আজকে একটা আমি অনুরোধ অবশ্যই রাখবো তোমার কাছে। ইচ্ছে করছে তোমার কাছে অনেক কিছু জানতে চাই কবিদের ব্যাপারে, কিন্তু সময় পরিসর যতটা সম্ভব হবে নিশ্চয়ই আমরা সেই জিজ্ঞাসাগুলো তোমার কাছে থাকবে। আপাতত তো আমি দেখতে পাচ্ছি যে তমালের কাছে খোলটা আছে, তো যেহেতু খোলটা আছে শুভদা, তো সেখানে আমার খোলেরই গানের একটা অনুরোধ তোমার কাছে থাকবে। সেটা আমি বলছিলাম যে আমরা তো বলতে পারি যে রবি ঠাকুর একটা কোষ্টি পাথরের মতো, তাই না বলো? যেখানে ঘষলে আমরা নিজেদেরকে পরখ করে নিতে পারি শুদ্ধতাটা কতটা রয়েছে, আর সেই শুদ্ধতাটা মনের এবং মনুষ্যত্ববোধের দুটোরই শুদ্ধতা আমরা পরখ করে নিতে পারি। আবার বলতে পারি রূপকথার আয়না, যেখানে তাকালে আমরা বলতে পারি হ্যাঁ তুমি কত সুন্দর, সেটুকুনি বলতে পারি। তো সেই জায়গা থেকে দেখেছি রূপসাগরে মনের মানুষে কাছা শোনা, এই যে একটা মূল গানের থেকে ভাঙা গানটা যেটা এসেছিল, সকলেরই আপনাদের জানা সেই গান। আর আমার মনে হয় গানটা আজকে খুব ভালো লাগবে, আর এত ভালো যন্ত্রানুষঙ্গের শিল্পীরা আজকে আমাদের সঙ্গে রয়েছে যে খুব ভালো লাগছে গানগুলো শুনতে। শোনাবে? হ্যাঁ হ্যাঁ একদম, অনেক ধন্যবাদ। আসুন শুনি এই গানটি। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, তারে ধরি ধরি মনে করে ধরতে গেলে ধরা দেয় না, ধরি ধরি মনে করে ধরতে গেলে ধরা দেয় না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। সে মানুষ চেয়ে চেয়ে ঘুরিতেছে পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নেভে না। সে মানুষ চেয়ে চেয়ে ঘুরিতেছে পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নেভে না। এখন বলে বলুক লোকে বান্ধবী রাহে তার প্রাণ বাঁচে না, বলে বলুক লোকে বান্ধবী রাহে তার প্রাণ বাঁচে না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে? ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে?
সে দেখা দিল গগন পারে, সুমুখে ওই হেরিবাদ, তোমার কি রাত পৌঁছবে না মোর দুয়ারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। আকাশের যত তারা যে রয় নিমেষারা, বসে রয় রাত্র ভাতের পথের ধারে। আকাশের যত তারা যে রয় নিমেষারা, বসে রয় রাত্র ভাতের পথের ধারে। তোমারই দেখা পেলে সকল পেলে ডুবে আলোক পারাবারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। অনেক অনেক ধন্যবাদ অনুরোধ রাখার জন্যে। না, না। আর এই গানটার পরে জানো তো একটা অনেক অনেক প্রশ্ন উঠেছিল যে চাবি কোত্থেকে এলো, তালা ভাঙা যেতে পারে, চাবি কি করে ভেঙে নিয়ে যাবে। কিন্তু আপনাদের বলি যে নওগাঁয় যখন প্রতিস্বরে বেশ অনেকটা সময় কবি কাটিয়েছিলেন প্রতিস্বরে, আর সেখানকার যে স্থানীয় ভাষা ছিল সেটাও বেশ কবি রপ্ত করেছিলেন। আর সেখানে কিন্তু তালা বলা হতো না, সেখানে চাবিই বলা হতো, মানে তালা অর্থে চাবিটাকেই ব্যবহার করা হতো। তো সেই দিক থেকে কাজী নজরুল ইসলামও একবার তার একটা লেখনীতে চাবি কথাটা লিখেছিলেন, মানে ওই সময় সেটা প্রচলিত ছিল যে চাবি ভাঙা, তালা ভাঙা নয় ব্যাপারটা আর কি। যাই হোক, আসলে রবি ঠাকুর আমৃত্যু অফুরন্ত যৌবনের নাম, তাই না ইত্যাদি। তোমার কাছে একটা প্রশ্ন, এই গানটা যখন শুনছিলাম, শুনতে শুনতে আমার মনে হলো তোমায় জিজ্ঞাসা করি যে সকালের সূর্য যখন বিকেলেই পুরাতন হয়ে যায়, বা সদ্যজাত শিশু জন্মগ্রহণ করে, একদিন পরেই আবার সে কিন্তু ওই একদিনের পুরনো হয়ে যায়। সেক্ষেত্রে রবি ঠাকুরেরও বা দ্বিজেন্দ্রলালের বা রজনীকান্ত সেনের বা অতুল প্রসাদের কারোরই কিন্তু তার ব্যতিক্রম হওয়ার ঘটনা নয় কিন্তু। সুতরাং এরাও পুরাতন, কিন্তু পুরাতন কিসের মতো? পুরাতন নদীর মতো, কখনো পুরাতন মাধবী কুঞ্জের মতো, কখনো ঝর্ণার মতো, কারণ এরা অফুরন্ত ঐশ্বর্যা। সুতরাং এ সমস্ত কবিদের সৃষ্টিতে কোনো কিছুই কিন্তু বাসি বলে কিছু নেই, পচাও নেই বাসিও নেই। তাহলে স্থায়িত্ব নিয়ে একটা প্রশ্ন ওঠে। বর্তমানে আমি কবিদের গানের সঙ্গে তুলনাতে যাচ্ছি না, কারণ এটা তুলনার মধ্যে আসে না। শাশ্বত সত্য, চিরন্তন সত্য যে কথাগুলো আমরা বলে থাকি, কবিদের গানেও কিন্তু তাই। একাল সেকাল, এই প্রজন্ম ওই প্রজন্ম বলে কিছু নেই। কিন্তু হ্যাঁ, বাংলা গানের ক্ষেত্রে স্থায়িত্বের কথা যদি বলি, এখনো অনেক অনেক রবীন্দ্র পরবর্তী যুগের কবিরা বা এই সমস্ত কবিদের পরবর্তী যুগের কবিদের লেখনীতে অনেক বাংলা গান তৈরি হচ্ছে এবং সেখানে অনেক বাংলা গানে সুরারোপ হচ্ছে, কিন্তু তার স্থায়িত্বটা এত কম কেন? এটা তোমার কি মনে হয় ব্যাপারে? স্থায়িত্বটা আসলে যারা মানে আগের যারা তুমি বললেন যে আগের কবিরা, ওনারা এত রিচ ছিলেন, হ্যাঁ। তো এখন তো খুব ভালো ভালো শুরু হচ্ছে, কথাও খুব ভালো, হ্যাঁ। কিন্তু ওনাদের তুলনায় ওনারা যা সৃষ্টি করে গেছেন, এখন তুমি দেখো পুরনো যে কোনো একটা গান, ওই গানটাই কিন্তু, হ্যাঁ, কিছু হয়তো বা এখনকার গানগুলি নিশ্চয়ই চলে, খুব ভালো হয়, খুব ঠিক আছে, কিন্তু ওনাদের সৃষ্টিগুলি এখনো কিন্তু তুমি যেখানেই দেখো, সোশ্যাল মিডিয়াতে দেখো, হ্যাঁ, গ্রহণযোগ্য। হ্যাঁ, আমরা দেখতে পাই কি একটা গান তৈরি হলো, আরেকটা গান এসে
2 সপ্তাহ গেল, 1 মাস গেল, তারপরে আরেকটা গান এসে আরেকটা গানকে ঠেলে দিচ্ছে, সরিয়ে দিচ্ছে রীতিমতো। কিন্তু এই গানগুলো কিন্তু সরছে না, ওরা যার যা জায়গায় ঠিক আছে। তো তুমি কি নতুন গান, বাংলা গান যে সমস্ত তৈরি হচ্ছে, বিশেষ করে আমি বলবো আমাদের ত্রিপুরা রাজ্যের গীতিকার সুরকারদের খুব ভালো ভালো গান একদম তৈরি হচ্ছে, ভালো গান। তুমি সেই সমস্ত গানগুলো করার ইচ্ছে রাখো? হ্যাঁ, আমি করেছি। হ্যাঁ, আমি অনেকগুলিই করেছি। আচ্ছা আচ্ছা, ভালো, বেশ সুন্দর সুন্দর গান আছে। কোনো একদিন অন্য কোনো কথায় গানে অনুষ্ঠানে আবার শুনবো তোমার কাছে সেরকম। আমার মনে কিন্তু এখনো সেই গুনগুন করছে অতুল প্রসাদী গানের কলিগুলি। আচ্ছা আচ্ছা। আর এটাই বোধহয় বিশেষত্ব অতুল প্রসাদী গানের, যে অনুভূতি এতটাই বেশি যে কথা থেমে যায়, সুর ফুরিয়ে যায়, কিন্তু কলি মনের মধ্যে গুনগুন করতে থাকে। তাহলে আমরা আরেকটা অতুল প্রসাদী গান শুনতে পারি? একদম মানে এখন যেটা করব সেটা ঠুংরি অঙ্গের একটি অতুল প্রসাদের গান। বাহ বাহ, শুনবো। মোরাজি গাথা হলো না,
অপূর্ব অপূর্ব, এত সুন্দর। আর এই অতুল প্রসাদের ঠুমরি আঙ্গিকের গান যদি না শুনতাম আমার মনে হতো কোথাও একটা ফাঁক রয়ে গেছে। কি সুন্দর, মানে একদম কথার সঙ্গে যে মানে সুরটা ভীষণ মাখো মাখো একটা ব্যাপার না? হ্যাঁ, আর তুমি মানে বলে না যত্ন করে লালন করা, তুমি সেরকম যত্ন করে আদর করে বুলিয়ে যেন গানটাকে গাইলে আর কি, যার জন্য নিতেও ভীষণ ভালো লাগলো। আর অতুল প্রসাদের অনেক আঙ্গিক তো রয়েছে। আচ্ছা দিদি, শুনেছিলাম যে পাশ্চাত্য গানের প্রভাব পরোক্ষভাবে হলেও, যেমন অতুল প্রসাদের যে উঠো গো ভারত লক্ষ্মী, এই গানটার গায়ন ভঙ্গিতে ইটালিয়ান গন্ডোলা যে লোকগান, তার একটা অনুকরণ বা প্রভাব রয়েছে। তাহলে কি পাশ্চাত্য গানের প্রভাব, তুমি কি বলবে যে অতুল প্রসাদের ওনাদের সবার গানই পাশ্চাত্য? হ্যাঁ, দ্বিজেন্দ্রলাল রায়ের গানেও আছে, দ্বিজেন্দ্রলাল রায়ের গানে বেশি আছে, বেশি। হ্যাঁ হ্যাঁ, ওনার তো মানে অনেকগুলি গানই ওয়েস্টার্ন মানে সুর নেওয়া, পাশ্চাত্যের সুর নেওয়া। তিনি ছিলেন তো অনেকদিন বাইরে বোধহয়। হ্যাঁ, উনি তো বাইরে পড়তেন, ব্যারিস্টারি করতেন। হ্যাঁ, তো উনি এর জন্যই আসলে যে যেখানে থাকে ওই সুরটা নিয়ে নেয়। হ্যাঁ, ওই যে বলা হয়েছিল না যে যা কিছু ভালো তাকে গ্রহণ করতে আপত্তি কি, এই জন্য এই দ্বিজেন্দ্রলাল রায় এমন একজন কবি যে যিনি ভারতীয় এবং ইউরোপিয়ান দুটোকেই ভীষণভাবে গ্রহণ করেছেন, সুরকে আর কি। আর চেয়েছিলেন যে বাংলা গানের মাধুর্য যেখানে রয়েছে সেখানে এই পাশ্চাত্য গানের যে উদ্দীপনাটা তা সঞ্চার করে গানের একটা স্বতন্ত্র ধারার সৃষ্টি করতে, এবং সেটা দ্বিজেন্দ্রলাল রায়ের গানের অনেক গানগুলোতেই আমরা কিন্তু সেটা দেখতে পাই। বিভিন্ন ধারা আছে ওনার। হ্যাঁ, আর বিশেষ করে উনি কিন্তু নাটকের গানের জন্যই বিখ্যাত। ওনার প্রচুর নাটকের গান, তখন যত নাটক হতো সব মানে বেশিরভাগই ওনার লেখা সুর করা। একদমই একদমই। তো সেক্ষেত্রে আমরা এতক্ষণ তো সেটাই বলছিলাম, গান যেটি করব সেটি একটু পাশ্চাত্যের সুর ঘেঁষা, আর এটা দুটো নাটকে ব্যবহার করেছেন উনি, শাহজাহান আর এই পাষাণী নাটকে। আচ্ছা, দুটো নাটকে এই গানটি উনি ব্যবহার করেছেন। আরও একটা রেয়ার জিনিস কিন্তু আজকের অনুষ্ঠানে সুবোধা তুমি খেয়াল করছো তো, যে রক্তকরবীর গানের সেই রবি ঠাকুরের নাটকের গান দিয়ে শুরু হয়েছে, আর মাঝে মাঝে আমরা যখন পাচ্ছি তো বেশ আমরা নাটকের গানগুলো কিন্তু শুনে নিতে পারছি তোমার কাছ থেকে। শুনবো দ্বিজেন্দ্রলাল। চলো। আমরা এমনি এসে ভেসে যাই, আমরা এমনি এসে ভেসে যাই, আলোর মতন হাসির মতন কুসুম গন্ধ রাশির মতন, আমার মতন নেশার মতন ঢেউয়ের মতন এসে যাই, আমরা এমনি এসে ভেসে যাই, আমরা এমনি এসে ভেসে যাই। আমরা অরুণ কনক কিরণে চুরিয়া নামি, আমরা সান্ধ্য রবির কিরণে অস্তগামী, আমরা অরুণ কনক কিরণে চুরিয়া নামি, আমরা সান্ধ্য রবির কিরণে অস্তগামী, আমরা শরৎ ইন্দ্রধনুর বরণে জ্যোৎস্নার মতো অলস চরণে চপলার মতো
করলাম যে ওয়েস্টার্ন বিট যেটা এক্ষুনি বলছিলে যে পাশ্চাত্য সঙ্গীতের অনেকটা প্রভাব দ্বিজেন্দ্র গীতের মধ্যে আমরা পেয়েছি। তো এই নাটকের গানের এই অংশটা যখন শুনছিলাম বেশ ওয়েস্টার্ন বিটটা পরিষ্কার বোঝা যাচ্ছিল। বলো, ভালো এই গানটা করতে একটু ভালো লাগে, একটু অন্যরকম, একটু আলাদা, একটু আলাদা। আচ্ছা দিদি, আমি যতদূর জানি যে তোমার হাতে অনেক মানে আগামী প্রজন্মের ছোট ছোট ছেলে মেয়েরা গানের শিক্ষা নিচ্ছে, তো সেক্ষেত্রে এ ধরনের গানগুলো করার ক্ষেত্রে নতুন প্রজন্মের কাছে বা আগামী প্রজন্মের ছোট ছোট ছেলে মেয়েদের আগ্রহ তুমি কতটা দেখো? আগ্রহ কিন্তু আছে, ওরা তো আমার কাছে শিখছে। মানে ছোটদের ওনাদের গান ছোট মানে ছোটরা যেটা নিতে পারে ওই বয়সে ওদের ওই গানগুলি করাই। আচ্ছা, আবার বড়দেরকেও আমি কিন্তু এই গানগুলি করাই, ওরা কিন্তু খুব খুশি হয়, কারণ এই গানগুলি তো এতটা প্রচলিত না। কিন্তু যখন শোনে আমি যখন ওদেরকে শেখাই তো ওরা খুব ভালোভাবে নেয় গানগুলি। আচ্ছা, মানে ওরা ভবিষ্যতে আমরা তোমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমরা যদি কখনো দ্বিজেন্দ্র গীতি শুনতে চাই, কখনো অতুল প্রসাদী শুনতে চাই, তাহলে প্রজন্ম রেডি আছে এবং তার আগ্রহ অনেক দেখাচ্ছে। সেটা কিন্তু একটা আশ্বাস পাচ্ছি। আমি যে বিদেশে ক্লাসগুলি করি, অনলাইনে ক্লাস করি, ওইখানেও কিন্তু আমাকে ওরা বলে আচ্ছা রবীন্দ্রনাথের গানের পাশাপাশি কিন্তু আমি এই যেমন অতুল প্রসাদের গান, ওই যে মোরা নাচি ফুলে ফুলে, তারপর ওই যে বলো 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 সবে, এই ধন ধান্য পুষ্পে ভরা, এই গানগুলি কিন্তু ওরা শিখে। আচ্ছা, হ্যাঁ, নিজেরাই বলে এই গানগুলি ওরা যারা প্রবাসী এখানে থাকে ভালোবাসে। আচ্ছা আচ্ছা, তার মানে কি ওই ভালো লাগাটা ওদের মধ্যে আছে, নিশ্চয়ই আছে তাহলে বলতে হবে। অনেক মঞ্চ দিদি তোমার করা, প্রচুর মঞ্চে তুমি গান করেছো, সেখানে রবীন্দ্রসঙ্গীত, আবারও ফিরে রবি ঠাকুরের কাছেই আসছি, তো সেখানে রবীন্দ্রসঙ্গীত বহুবার গীত হয়েছে বা মানুষ অনেক বেশি শুনতে চেয়েছে। এরকম গান যদি তোমাকে এখন বলি এই মুহূর্তে, এরকম একটি তোমার ভালো লাগা এমন একটি রবীন্দ্রসঙ্গীত যেটা বহুবার তুমি মঞ্চস্থ করেছো, তো সেরকম হলে কোন গানটা তুমি শোনাবে? আসলে রবি ঠাকুরের গানের মধ্যে তো বাছাই করা একটা সমস্যা, খুব কঠিন ব্যাপার, খুব কঠিন ব্যাপার। তবু যে গানটা মানে খুব ভালো লাগে সেটা হচ্ছে তুমি প্রেম পর্যায়ে তুমি কোন কাননের ফুল গানটা। বাহ, তাহলে শুনবো কি আজকে? হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা আচ্ছা, বাহ। আমার ভালো লাগার অনুরোধ করলাম, তোমার ভালো লাগা কিছু গান শুনলাম, আর বিশেষ করে রবীন্দ্রসঙ্গীতে তোমার ভালো লাগা এই গানটি শুনতে পারলে ভালো লাগবে। নিশ্চয়ই। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি জানো, কোন স্বপ্নের পারা, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি জানো, কোন স্বপ্নের পারা, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। কবে তুমি গেছিলে আখির পানে চেয়েছিলে, ভুলে গিয়েছি, কবে তুমি গেছিলে
তোমায় কোথায় দেখেছি, যেন কোন স্বপ্নের পারা, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। সাধু সাধু, ভীষণ সুন্দর সত্যি। এবার বুঝলাম যে বহুবার বহু মঞ্চে কেন তোমাকে এই গানটি বারবার শোনাতে হয়েছিল। হ্যাঁ, এটা খুব পছন্দের গান, সবারই ভালো। পছন্দের গান, যারা মানে শোনে। তুমি গাইলেও ভীষণ সুন্দরভাবে। ওই চেষ্টা করা আর কি, খুব সবার সুন্দর। আশীর্বাদ, সবার ভালোবাসা নিয়ে আর কি। এই গানটা শুনলে মনে হয় না যেন একটা কথোপকথন হচ্ছে, এবং এটার মধ্যে একটা গল্প ভীষণ পাওয়া গল্প, যায় এখানে। একটা একদম পরিষ্কার একটা গল্প একটা রয়েছে, ছবি ভেসে আসে খুব চোখের সুন্দর সামনে। একদম। আসলে এর জন্যই রবীন্দ্রনাথ, মানে যার কোনো জুড়ি না না না, অসম্ভব, সেটা আমরা ভীষণ। তুলনার মধ্যেই আনতেই পারি না। আর বারবার আমরা অনেক সময় কিন্তু আজকাল দেখবে একটা কথা খুব শোনা যায়, সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্যের খারাপ, এবং সেটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ ব্যাপার। মেন্টাল হেলথ নিয়ে আজকাল একটা বড় ইস্যু প্রায়ই শোনা যায়, এবং তার জন্য থেরাপিস্টের কাছেও যেতে হয়। তা আমি বলি, বাঙালির কাছে তো রবীন্দ্রনাথ থেরাপিস্ট রয়েছে, গোটা একটা ঠাকুর পরিবার রয়েছে, যেখানে জীবনের অনেক ওঠা পড়া, অনেক কিছু সংঘাত, ঘাত প্রতিঘাত, সব কিছুর মধ্য দিয়ে সেখানের মেয়েদের কথাই বলো, আর ওই যুগের ঠাকুর পরিবারের বিভিন্ন যে সমস্ত জন্ম মৃত্যু, সেগুলোর মধ্য দিয়ে রবি ঠাকুর গেছেন। তার থেকে কি আমরা মানসিক স্বাস্থ্য যখন আমাদের খারাপ বলি, তখন রবি ঠাকুরকে পড়লে কি খানিকটাও শান্তি পাওয়া যায় না? আমি ভীষণভাবে বিশ্বাস করি যে যদি রবি ঠাকুরকে ঠিকভাবে পড়া যায়, জানা যায়, তাহলে আমরা হয়তো অন্তত পক্ষে বাঙালিরা বলবো না যে আমাদের মানসিক স্বাস্থ্য খারাপ, তাই না? আর অতি অল্প পরিসরে এই সমস্ত কবিদের কথা বা গান ব্যক্ত করাটা বড় কঠিন ব্যাপার, তাই না? একটা 1 ঘন্টা পরিসরে তোমার সঙ্গে কথা, তারপরে সেই সমস্ত গান শোনা, সব মিলিয়ে ভীষণ ভালো লাগলো। দর্শক শ্রোতা বন্ধুদের বলবো, আজকের অনুষ্ঠানের শেষ নিবেদনে আমরা যাচ্ছি। কথায় গানে অনুষ্ঠানে বাংলা গানের বিভিন্ন ধারা নিয়ে, বিভিন্ন আঙ্গিক নিয়ে আমরা থাকি। রাজ্যের বিভিন্ন শিল্পীদের সঙ্গে আপনাদের পরিচয় হয়, গান শোনেন। আশা করি এই অনুষ্ঠানটি আপনাদের কাছে খুবই ভালো লাগে। আগামী কোনো কথায় গানে অনুষ্ঠানে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। আজকের অনুষ্ঠানটি শেষ করব এই বাউলাঙ্গের একটি গানের মধ্য দিয়ে, তাই না নিতাদি? বাউলাঙ্গের অতুল প্রসাদী গান, বাউলাঙ্গের গান দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। প্রকৃতির ঘুমটা খানি খোল বধূ, ঘুমটা খানি খোল, প্রকৃতির ঘুমটা খানি খোল বধূ, ঘুমটা খানি খোল। আছি আজ পরাণ বেলি, দেখবো বলে নয়ন শুনি টল বধূ, নয়ন শুনি টল। প্রকৃতির ঘুমটা খানি খোল বধূ, ঘুমটা খানি খোল। কত আর নীরব রবি, কবে তুই ফিরে যাবি, মোরে বরিল বিবধূ। কত আর নীরব রবি, কবে তুই ফিরে যাবি, মোরে বরিল বিবধূ। কবে জীবন বাসর বাটে বাজবে শঙ্খ ঢোল বধূ,
প্রকৃতির ঘুমটা খানি খুলল বধূ, ঘুমটা খানি খোল। আজ নিখিল কুঞ্জ বনে মিলব পরম বধূর সনে, বড় সাধ মনে বধূ। আজ নিখিল কুঞ্জ বনে মিলব পরম বধূর সনে, বড় সাধ মনে বধূ। এ মোহন রাতে আমার সাথে বিশ্ব দোলায় দোল বধূ, বিশ্ব দোলায় দোল বধূ, বিশ্ব দোলায় দোল। প্রকৃতির ঘুমটা খানি খুলল বধূ, ঘুমটা খানি খোল। আছি আজ পরাণ মেলি দেখব বলে নয়ন শুনি টুরল বধূ, নয়ন শুনি টুর। প্রকৃতি